আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি হুমায়ূন আহমেদের উপন্যাস 'কবি' এর চতুর্থ পর্ব। সাজ্জাদের ঘর ছবির মতো গোছানো। তার প্রধান কারণ সাজ্জাদ তার এই ঘরে কমই থাকে। এ বাড়িতে তার অনেকগুলি শোবার জায়গা। প্রধান শোবার জায়গা হচ্ছে ড্রয়িং রুমের সোফা। একটা লম্বাটে সোফা আছে জানলার পাশে। এই সোফায় শুয়ে থাকলে তার কাছে নাকি মনে হয় ট্রেনের বেঞ্চে শুয়ে আছে। ট্রেনের দুলুনিও নাকি টের পাওয়া যায়। একটাই সমস্যা, মশা। সাজ্জাদ সেই সমস্যার সমাধান তার নিজস্ব পদ্ধতিতে করেছে। পদ্ধতিটা সহজ। অডিকলন স্প্রে করা একটা দড়ির মাথায় আগুন ধরিয়ে সেই দড়ি জানলার দিকে ঝুলিয়ে দেয়া। দড়ি পুড়ে অডিকলন এবং ধোঁয়ার একটা মিশ্র গন্ধ বের হয়। সেই গন্ধ নাকি মশাদের খুব প্রিয়। সব মশা সেই গন্ধের লোভে ভিড় করে। কাছেই যে মানুষটা শুয়ে থাকে তার দিকে নজর থাকে না। সাজ্জাদের দ্বিতীয় পছন্দের শোবার জায়গা হচ্ছে ছাদের চিলে কোঠার ঘর। সেই ঘরের একটাই দরজা। জানলা টানলার কোনো বালাই নেই। একটা চৌকি এবং চৌকির উপর শীতল পাটি বিছানো। জোছনা রাত কিংবা বৃষ্টির রাতে সাজ্জাদ ওই চৌকিতে শুয়ে থাকে। কাজে নিতু প্রচুর সময় পায় সাজ্জাদের ঘর গুছিয়ে রাখার। যে যত্ন এবং আগ্রহ নিয়ে সেই ঘর গোছায়, সেই যত্ন এবং আগ্রহ বোধ হয় সে নিজের ঘর সাজানোর সময় বোধ করে না। এই ঘরে জুতা পরে যাওয়া নিষেধ। দরজার সামনে জুতা খুলে রেখে ঢুকতে হবে। সিগারেটের ছাই ঘরের মেঝেতে ফেলা যাবে না। ঘরের আসবাবপত্র টানাটানি করে তাদের নির্ধারিত জায়গা থেকে সরানো যাবে না। এই মর্মে হাতে লেখা একটা নোটিশ দরজায় সাঁটা আছে। আতাহার নোটিশের 3টি নিষেধাজ্ঞাই অমান্য করেছে। জুতা পায়ে ঘরে ঢুকে জুতার ময়লা মেঝেতে মাখিয়েছে। ঘরে ঢুকেছে বেশিক্ষণ হয়নি, এর মধ্যেই 2টা সিগারেট খেয়ে তার ছাই মেঝেতে ছড়িয়েছে। সাজ্জাদের কাবার্ড খুলে লুঙ্গি বের করে পড়েছে। ফুল স্পিডে ফ্যান ছেড়ে এখন সে বিছানায় কাত হয়ে আছে। পা রাখার জন্য ভালো জায়গা পাওয়া যাচ্ছিল না। সোফা টেনে এনে বিছানার সঙ্গে লাগিয়ে পা রেখেছে। তাতেও তার ঠিক আরাম হচ্ছে না। মনে হচ্ছে পায়ের লেভেল সমান না হয়ে উঁচু নিচু থাকলে আরাম হতো। তার হাতে হ্যারল্ড পিন্টারের অ্যান অ্যান্থোলজি অফ 100 পোয়েমস বাই 100 পোয়েটস। বইটা বালিশের কাছে রাখা ছিল বলেই সে হাতে নিয়েছে। বইটির অনেক কবিতাই সবুজ এবং লাল মার্কারে দাগ দেয়া। কিছু কবিতার নিচে পেন্সিলের লেখা বোগাস, সাজ্জাদের হাতের লেখা। বোঝাই যাচ্ছে বইটা তার খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। আদাহার চোখের সামনে যে কবিতাটি ধরে আছে তা উইলিয়াম ব্ল্যাকের কবিতা, দ্য মেন্টাল ট্রাভেলার। কবিতার উপর সাজ্জাদের লেখা নোট। মন্দ নয়, বঙ্গভাষায় ট্রান্সফার করা যেতে পারে। I traveled through a land of man and woman too, and I heard and saw such dreadful things as cold earth wanderers never knew. কিরকম হতে পারে এর বঙ্গানুবাদ? আধার চোখ বন্ধ করে ফেলল। গদ্য হলে আক্ষরিক অনুবাদের প্রশ্ন উঠত, যেহেতু কবিতা মূলের কাছাকাছি থাকতে পারলেই যথেষ্ট। ভাবটা ধরা নিয়ে কথা। মানবের মাঝে আমি পথ হাঁটিতেছি, সে পথে মানবীয় ছিল। শুনিয়াছি দেখিয়াছি যাহা হচ্ছে না, জীবনানন্দ টাইপ হয়ে যাচ্ছে। পথ হাঁটিতেছি, মানব মানবী এইসব জীবনানন্দ ব্যবহার করে লেবু কচলে শুধু তিতা না, বিষ বানিয়ে ফেলেছেন। নতুন কিছু করতে হবে। জীবনানন্দের ক্যাথাপুরি, বার্ন দ্য ব্ল্যাঙ্কেট অফ জীবনানন্দ। কবিতা হবে আধার আনন্দের মতো। প্রান্তরের পথে ছিল মানব ও মানবী। হচ্ছে না। মূল কবিতায় পর্যটকের ক্লান্তি টের পাওয়া যায়। কবিতা পড়তে পড়তে মনে হয় কবি ক্লান্ত। সেই ক্লান্তি অনুবাদে উঠে আসতে হবে। বিছানায় শুয়ে শুয়ে এই জিনিস ঠিক করা যাবে না। পথে পথে হাঁটতে হবে। কবির ক্লান্তি নিজের মধ্যে অনুভব করতে হবে। আধারের মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপের প্রধান কারণ হলো মাথার ভেতর উইলিয়াম ব্ল্যাকের এই কবিতার লাইনগুলি বোঁবো করে ঘুরছে। একটা সুন্দর এবং ভালো অনুবাদ না হওয়া পর্যন্ত লাইনগুলি মাথা থেকে সরানো যাবে না। কবিতার বইটা হাতে নেওয়া বড় রকমের বোকামি হয়েছে। আথার ভাই, আপনার চা। আথার বই নামিয়ে রাখল। বিরক্ত মুখে বলল, তোর না হাসপাতালে যাবার কথা, যাসনি? গিয়েছি, বাবাকে নিয়ে ফিরেও এসেছি। বাবা আপনাকে ডাকছেন। চা খেয়ে নিচে যান।
মাই গড, আমার খুব জরুরি কাজ আছে, বুঝলি নিতু। 7টার মধ্যে না গেলেই না। বাবাকে সেটা বুঝিয়ে বলে 7টার মধ্যে চলে যাবেন, অসুবিধা কি? ওনার কাছে গেলে 3-4 ঘন্টার আগে ছাড়া পাবো না। তুই আমাকে উদ্ধার করে দে, দরকার হলে তোর পা ধরতে রাজি আছি। বেশ তো, পা ধরুন। আধার ঝট করে নিচু হয়ে নিতুর পায়ের পাতায় হাত রাখল। নিতু হতভম্ব হয়ে গেল। হতভম্ব ভাব কাটতেই শীতল গলায় বলল, ছি আধার ভাই, ছি, এইসব কি? আধার নিজেও এখন খানিকটা অপ্রস্তুত বোধ করছে। কাণ্ডটা অনুচিত হয়েছে, এবং এমন একটি অনুচিত অস্বাভাবিক কাণ্ড সে কেন করল নিজে বুঝতে পারছে না। অপ্রস্তুত ভাবটা কাটানোর জন্য কী করা উচিত তাও বুঝতে পারছে না। নিতু থরথর করে কাঁপছে। মনে হচ্ছে মেয়েটা খুব ভয় পেয়েছে। বাচ্চা একটা মেয়েকে ভয় পাওয়ানোর কোনো মানে হয়? নিতু বলল, চা খেয়ে নিচে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছেন। 7টা বাজলে উঠে চলে যাবেন। বাবা তো আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখবেন না যে উঠতে পারবেন না। নিতু চায়ের কাপ চেয়ারে নামিয়ে রেখে চলে গেল। চা দিয়ে নিতু এভাবে কখনো যায় না, দাঁড়িয়ে থাকে। চায়ের কাপে প্রথম চুমুকটি দেওয়ার পর জিজ্ঞেস করে, চিনি টিনি সব কি ঠিক আছে? আজ কিছুই জিজ্ঞেস করল না। বিষণ্ণ মন খারাপ ভাব করে ঘর থেকে বের হয়ে গেল। হোসেন সাহেব মেরুদণ্ড সোজা করে সোফায় বসে আছেন। তার দুটি হাত সোফার 2 হাতলে রাখা। তার বসার ভঙ্গিতেই মনে হচ্ছে তিনি খুব আনন্দে আছেন। হাসপাতাল থেকে ছাড়া পাবার আনন্দে তিনি এই মুহূর্তে অভিভূত। হাসপাতালের ভয়াবহ অভিজ্ঞতার কথা কাউকে এখনো বলতে পারছেন না। এটা আরাম করে বলার মতো বিষয়। সমস্যা হয়েছে, টেলিফোনটা নষ্ট। ঝড়ে টেলিফোনের লাইনে কিছু ক্ষতি হয়েছে। প্রয়োজনের সময় হাতের কাছে টেলিফোন থাকবে না, এটা তো জানা কথাই। আথার ঘরে ঢুকতে ঢুকতে বলল, চাচা, এখন আপনার শরীর কেমন? হোসেন সাহেব তৃপ্ত মানুষের মতো হাসলেন। তারপর গলা স্বরে যথাসম্ভব দার্শনিক ভাব নিয়ে এসে বললেন, টিকে যে আছি এটাই একটা মিরাকল। লোকে মৃত্যুর দরজা থেকে ফিরে আসে, আমি দরজার ভেতর ঢুকে পড়েছিলাম, সেখান থেকে ফেরত এসেছি। বাবা বসো, সামনের সোফাটায় বসো, অভিজ্ঞতার কথা শোনো। তুমি প্রথম ব্যক্তি যাকে বলছি। আধার বিমর্ষ মুখে বসল। সে একটা ব্যাপার ভেবে পাচ্ছে না, হোসেন সাহেবের মতো নিতান্ত ভালো মানুষ এমন ভয়ঙ্কর বোর কি করে হন? ভদ্রলোক কথা সুন্দর করে বলেন, তার অভিজ্ঞতা প্রচুর, কখনো রাগ করেন না। আধারকে দেখেন নিজের ছেলের মতোই। তারপরেও ভদ্রলোকের সামনে বসতে হবে মনে হলেই হাত পা অবশ হয়ে আসে। এর রহস্যটা কি? আতাহার, জি চাচা। তোমরা কবি সাহিত্যিকরা হৃৎপিণ্ডটাকে এত গুরুত্ব কেন দিয়েছ? গুরুত্ব তো চাচা দেইনি। দিয়েছ। তোমরা মনে করো মানুষের আবেগের আবাসস্থল হচ্ছে হৃৎপিণ্ড, হার্ট। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে শরীরের এই মাংসপিণ্ডটাই সারাক্ষণ কাঁপে, আমৃত্যু ধুকধুক করছেই। মানুষ এই কম্পন সম্পর্কে ওয়াকিবহাল। আতাহারের হাই উঠছে। অন্যদিকে মুখ ফিরে হাই তুলবে না সরাসরি অভদ্রের মতো হাই তুলবে তা বুঝতে পারছে না। আতাহার, জি চাচা। হৃৎপিণ্ডের এই ধুকধুকানি বন্ধের ব্যাপারটা যে কি তা টের পেলাম। অসাধারণ এক অভিজ্ঞতা। আপনার এই অভিজ্ঞতার কথা সময় নিয়ে শুনতে হবে, আরেকদিন এসে আরাম করে শুনবো চাচা। তোমার কি কোনো কাজ আছে? 7টার সময় খুব জরুরি একটা কাজ আছে, তবে জরুরি হলেও আপনার কথা শোনার চেয়ে জরুরি নয়। আপনার কথা এখন শুনতে চাচ্ছি না, কারণ আপনার এখন দরকার রেস্ট, কমপ্লিট রেস্ট। বিছানায় চুপচাপ শুয়ে বই পড়ুন কিংবা টিভি দেখুন। শরীর সুস্থ হলেই একদিন এসে আপনার কথা শুনব। শরীর এখন সুস্থই আছে। আপনি বললে তো চাচা হবে না, হার্টের সমস্যা নিয়ে হাসপাতাল থেকে ঘুরে এসেছেন। আপনার মনের জোর অসাধারণ বলেই আপনি বলছেন শরীর সুস্থ আছে। আমি তো বুঝতে পারছি। মনের জোরের কথা বলায় একটা ঘটনা মনে পড়ল, 1962 কথা। আমি আর তোমার চাচি ঢাকা থেকে রংপুর যাচ্ছি। তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। 4 হুইলার একটা জোগাড় হয়েছে। ড্রাইভারের নাম কিসমত। 24 পরগনায় বাড়ি, 40-এর মতো বয়স, তবে স্ট্রং অ্যান্ড স্কাউট। ঢাকা থেকে রওনা হয়েছি ভোর 6টায়। কার্তিক মাস, কুয়াশা পড়েছে। আতার হাই তুলল। গল্পের মাঝখানে ঝট করে উঠে দাঁড়িয়ে বিদায় হয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। বসে বসে গল্প শোনাও সম্ভব না। আমরা আরিচা পর্যন্ত নির্বিঘ্নে গেলাম। আরিচা ঘাটে পৌঁছার পর কিসমত বলল,
তার পেটে সামান্য ব্যথা করছে, একটা সোডা খাবে, সোডা খেলে ব্যথা কমবে। তখন দেশে কোক, 7 আপ এসব ছিল না, সোডা পাওয়া যেত, 8 আনা করে দাম। আমি তাকে একটা টাকা দিলাম সোডা কিনতে। অন্য সময় নিতু তাকে উদ্ধার করত, আজ করবে না। শুধু আজ কেন, ভবিষ্যতেও হয়তো করবে না। আধারকে অনন্তকাল ধরে গল্প শুনে যেতে হবে। ফেরি চলে এসেছে, সবাই গাড়ি নিয়ে ফেরিতে উঠছে। কিসমতের দেখা নেই। আমি তোমার চাচিকে গাড়িতে বসিয়ে কিসমতের খোঁজে বের হলাম, কোথাও নেই। একটা জলজ্যান্ত লোক তো ভ্যানিশ হয়ে যেতে পারে না, তাই না? তা তো ঠিকই। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হলাম। তখন একটা অবিশ্বাস্য ব্যাপার হলো। হোসেন সাহেব অবিশ্বাস্য ব্যাপারটা বলতে যাবেন, এই সময় নিতু শরবতের গ্লাস নিয়ে ঘরে ঢুকল। হোসেন সাহেবের সামনে শরবতের গ্লাস নামিয়ে রাখতে রাখতে বলল, বাবা, আথার ভাই তার এক আত্মীয়কে রিসিভ করতে এয়ারপোর্টে যাবেন, তুমি তাকে আটকে রেখেছ। সরি, ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। নিতুমা, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, ড্রাইভার তাকে এয়ারপোর্টে দিয়ে আসুক। চাচা, কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে, এই মুহূর্তে আমার গাড়ির প্রয়োজনও নেই। আমি তো আর কোথাও যাচ্ছি না, আমি বলতে গেলে গ্রাউন্ডেড। নিতুমা, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। উনি নিতে চাচ্ছেন না যখন থাক, আমি গাড়ি নিয়ে ছোট খালার কাছে যাব। গাড়ি ফিরে এলে তুই যাবি, ইমার্জেন্সি তো না। যা ড্রাইভারকে বলে দে। নিতু ড্রাইভারের খোঁজে গ্যারেজের দিকে যাচ্ছে, আধার যাচ্ছে তার পেছনে পেছনে। গাড়ির আইডিয়াটা আধারের এখন ভালো লাগছে। মন্দ কি, খানিক্ষণ ঘোরা যাক গাড়ি নিয়ে। এয়ারপোর্টে যাবে, ফিরে আসবে, গাড়ি থেকে নামবে না। হাইওয়েতে ফুল স্পিডে গাড়ি নিয়ে ঘোরা আনন্দদায়ক হবার কথা। গাড়ি নিয়ে ময়না ভাইয়ের কাছেও যাওয়া যায়। প্রতিদিন একবার করে খোঁজ নিতে বলেছেন। গত 2 দিন খোঁজ নেওয়া হয়নি, তবে পাসপোর্ট করা হয়েছে এবং পাসপোর্ট তার কাছে জমা দেওয়া হয়েছে। 2 লাখ টাকার এখনও কোনো ব্যবস্থা হয়নি। ব্যবস্থা হবার কোনো রকম সম্ভাবনাও সে দেখছে না। নিতু আতাহারের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আতার ভাই, আজ আপনাকে খুব কঠিন কঠিন কথা বলেছি, আমার খুব খারাপ লাগছে। বলেছিস, ভালো করেছিস। কথায় কথায় এরকম খারাপ লাগলে চলবে? আপনি যদি মনে কষ্ট পেয়ে চলে যান তাহলে সারা রাত আমার ঘুম হবে না। আতার সিগারেট ধরাতে ধরাতে বলল, তোর কথাবার্তার ভাবভঙ্গি মোটেই সুবিধার লাগছে না। ঠিক করে বলতো, তুই কি আমার প্রেমে পড়ে গেছিস? নিতু আধারকে স্তম্ভিত করে দিয়ে বলল, হ্যাঁ। আধার ভীত গলায় বলল, ভয়াবহ এই ঘটনা ঘটল কবে? নিতু তার জবাব দিল না। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সে প্রায় পালিয়ে গেল। গাড়িতে উঠে আধারের ঘুম পেয়ে গেল, ভালো ঘুম। চোখের পাতা মেলে রাখা যাচ্ছে না এমন অবস্থা। এয়ারপোর্টের রাস্তাটা সুন্দর করেছে, দুপাশে বিদেশি কোনো গাছ লাগিয়েছে। ফার্মের মুরগির মতো ফার্মের গাছ দ্রুত বড় হচ্ছে। কী নাম এই গাছগুলির? বিদেশি জিনিসপত্রের মতো বিদেশি গাছপালাতেও দেশ ছেয়ে যাচ্ছে। আম কাঁঠালের গাছ এখন আর কেউ রাস্তার দুধারে লাগায় না। আম কাঁঠালের সংস্কৃতি হচ্ছে গ্রাম্য সংস্কৃতি। এখন দেবদারু, পাইন এবং উইলি বৃক্ষের সংস্কৃতি চর্চা হবে। নতুন সংস্কৃতির কথা ভাবতে ভাবতে আধার ঘুমিয়ে পড়ল। পাক্ষিক সুবর্ণ বের হয়েছে, 4 রঙের ঝকঝকে কভার, 60 টাকা দাম। এই সংখ্যাতেই আতাহারের কবিতা থাকার কথা। গনি সাহেব সেরকমই বলেছেন। কাজে 7 টাকা খরচ করে পত্রিকা কেনার মানে হয় না। সৌজন্য সংখ্যা হিসেবে 2 কপি সে পাবে। পত্রিকার 3য় পাতায় বড় বড় করে লেখা, প্রকাশিত প্রতিটি লেখার জন্যে সম্মানী দেয়া হয়। এটা অবশ্যই ডাহা মিথ্যা কথা। গনি সাহেব এখন পর্যন্ত কোনো লেখার জন্য সম্মানী দেননি, তবে সৌজন্য সংখ্যা দেন। আতাহার 60 টাকা দিয়ে সুবর্ণ কিনল। নিজের কবিতা আছে কিনা এখনই দেখার দরকার নেই। আপাতত পত্রিকা পাঞ্জাবির পকেটে থাকুক, পরে শান্তিমতো দেখা যাবে। সে 10 টাকা নিয়ে বের হয়েছিল, 60 টাকা পত্রিকা কিনতে গেল, 2 টাকা গেল সিগারেটে। শুধুমাত্র 1 টাকা সম্বল করে ঢাকা শহরে ঘোরা যায় না। আতার কি করবে বুঝতে পারছে না। টাকার সন্ধানে বাড়িতে ফিরে যাওয়া এই মুহূর্তে অর্থহীন। রশিদ সাহেব আজ ভোর 6টা থেকে তুর্কি নাচ নাচছেন। তার কনিষ্ঠ পুত্র পরীক্ষা দেয়নি, এই খবর তিনি আজ ভোরবেলা পেয়েছেন। কে তাকে খবর দিয়েছে সেটা একটা রহস্য। আতাহার দেয়নি, মিলিও দেয়নি। এক হতে পারে কালপ্রিট নিজেই দিয়েছে। তারপর দৌড়ে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ভোর 6টায় আতাহারের ঘুম ভেঙেছে তার বাবার চিৎকারে, বাড়িঘর সব জ্বালিয়ে দেব,
আগুন দিয়ে ছারখার করে দেব। আমার প্রতিটি পয়সা অনেস্ট পয়সা, রক্ত পানি করা পয়সা। এই বৃদ্ধ বয়সে গাধার মতো পরিশ্রম করছি, আর আজ এই তার প্রতিদান? না, আমি কিছু রাখব না, আগুন দিয়ে সব জ্বালিয়ে দেব। বক্তৃতা দিতে দিতেই তিনি ফরহাদের দরজায় প্রচণ্ড লাথি দিলেন। লাথির সঙ্গে সঙ্গে হুঙ্কার, আইনস্টাইন হয়েছে, সহজ প্রশ্ন দেখে মাথা ঘুরে পড়ে গেছে। আয়, এখন কঠিন প্রশ্ন দেখ, তোর চামড়া আজ আমি খুলে নেব, জুতা পেটা করব। বাটা কোম্পানির জুতা কত শক্ত আজ পরীক্ষা হয়ে যাবে। রশিদ সাহেব চিৎকার করেন, দরজায় লাথি দেন এবং দু হাতে প্রবল বেগে কড়া নাড়েন। আধারের ইচ্ছে করছে ছোট ভাইয়ের পাশে দাঁড়াতে, তবে এরকম বিপদসংকুল অবস্থায় দরজা খোলার কোনো মানে হয় না। আধার বাসি মুখে সিগারেট ধরিয়ে পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ হবার কামনা করতে লাগল। মা বাসায় থাকলে সমস্যার সমাধান হয়ে যেত, তবে মিলি আছে, সে বাবাকে সামলাবার চেষ্টা করবে। এখনও করছে না কেন তা বোঝা যাচ্ছে না। মনে হয় ঝড়ের প্রথম ধাক্কাটা পার হবার জন্য অপেক্ষা করছে। রশিদ সাহেবের হইচই হঠাৎ বন্ধ হয়। পশ্চিম রণাঙ্গন পুরোপুরি নিশ্চুপ। আধারের ধারণা হলো মিলি তাকে তার ঘরে ঢুকিয়ে ফেলেছে। এই ফাঁকে ঘর থেকে বের হয়ে আজ দিনের মতো ভ্যানিশ হয়ে যাওয়া দরকার। আজ আর কিছুতেই বাবার সামনে পড়া ঠিক হবে না। আধার দরজা খুলে বের হলো। বারান্দা ফাঁকা। সে মোটামুটি নিশ্চিত মনে রান্নাঘরের দিকে গেল। মতির মা বা মিলি রান্নাঘরে থাকলে চা পাওয়া যাবে। মিলি রান্নাঘরে ছিল। আতাহার কাছে গিয়ে দাঁড়াতে বলল, চাটা কিছু হবে না, বাবার মেজাজ খুব খারাপ, হইচই করে এখন শরীর খারাপ করেছে, বুক ধরফর করছে, শুয়ে আছেন, তুই বাইরে কোথাও চা খেয়ে নে। আজ নাস্তা টাস্তা কিছু বানাবো না, মাকেও দেখতে যেতে হবে, মার অবস্থা ভালো না। বলিস কি? মা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল, একবার মনে করে দেখতে যাবি? আচ্ছা যাব। ফরহাদ করছে কি? বাবার ঠেলা খাবার পর তার অবস্থা কি? সে তার মতোই আছে, পড়ছে। সাব্বাস, মনে হচ্ছে বাপকা বেটা। রসিকতা করিস না ভাইয়া, আমার মন টন ভালো না। যেখানে বাসার এই পরিস্থিতি সেখানে টাকার সন্ধানে বাসায় যাওয়া যায় না। সবচেয়ে ভালো বুদ্ধি হাসপাতালে চলে যাওয়া। মার সঙ্গে খানিক্ষণ গল্পগুজব করে উঠে দাঁড়ানো মাত্র মা বালিশের নিচ থেকে একটা নোট বের করে তার পকেটে গুজে দেবেন। সেটা 100 টাকা সবুজ নোট হতে পারে, যা শস্য শ্যামলা বাংলাদেশের কথা মনে করিয়ে দেবে। আবার 50 টাকার লাল নোটও হতে পারে, যা মনে করিয়ে দেবে প্রভাতের সূর্যোদয়ের কথা। সমস্যা একটাই, হাসপাতালে যেতে হবে হেঁটে হেঁটে। ভোরবেলা খালি পেটে হাঁটতে পারেন শুধু স্বাস্থ্যপ্রেমিকরা, যারা দীর্ঘদিন নিরোগ দেহে বাঁচতে চান। সে নিজেও দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, তবে তার জন্য খালি পেটে মাইলের পর মাইল হাঁটতে চায় না। হাসপাতালের মেইন কলাপসিবল গেট বন্ধ। টুল পেতে দুজন দারোয়ান বসে আছে। দুজনেরই মনে হয় খারাপ ধরনের জন্ডিস হয়েছে, চোখ গাঢ় হলুদ। আধার গেটের কাছে দাঁড়াতেই একজন বলল, পাস পাস আছে? দিনের শুরুতেই মিথ্যা বলা ঠিক হবে না ভেবে আধার বলল, পাস নেই। পাস ছাড়া ঢোকা যাবে না। পাস কে দেয়? অফিসে গিয়ে খোঁজ করেন। অফিস কোথায়? জানি না। হাসপাতালে কাজ করেন আর আপনাদের অফিস কোথায় জানেন না? গেটের মুখে ঝামেলা করেন না, পাস ছাড়া ঢুকামো না, সোজা কথা। পাস দেখান, ভেতরে ঢুকেন। আতার ফিরে যাচ্ছে। তার মনে হচ্ছে শুধুমাত্র কবিদের জন্য একটা বিশেষ পাস থাকা উচিত, ইউনিভার্সাল পাস, যে পাস দেখিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে। বঙ্গভবনের গেটে পাস দেখালে মিলিটারি পুলিশ অ্যাটেনশন হয়ে সেলুট দেবে। সিনেমা হলে পাস দেখালে হলের ম্যানেজার নিজে এসে ডিসিতে বসিয়ে দেবে। ইন্টারভেলের সময় হাতে কোকের বোতল ধরিয়ে দেবে। রাস্তায় যেতে যেতে আতাহারের মনে হলো সুবর্ণতে তার কবিতা খুব সম্ভব ছাপা হয়নি। আজ দিনটা অশুভ। এই দিনে কবিতা প্রকাশিত হবার মতো শুভ কিছু হবে না। ঝড় বৃষ্টির মধ্যে গনি সাহেবের অ্যান্টাসিড কিনে দিয়েও ফল হয়নি। আতার পাঞ্জাবির পকেট থেকে পত্রিকা বের করল। যা ভেবেছিল তাই, তার কবিতা নেই। তার মন ভয়ঙ্কর খারাপ হয়ে গেল। পত্রিকাটা কুচি কুচি করে ছিঁড়তে পারলে রাগ কমার সম্ভাবনা আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে পত্রিকা ছেঁড়া ঠিক হবে না, লোকজন আর চোখে তাকাবে। কাগজ ছেঁড়ার সঙ্গে পাগলামির একটা সম্পর্ক আছে। প্রাথমিক স্তরের পাগলরা কাগজ ছিঁড়তে পছন্দ করে। আধার সুবর্ণ ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করল না, তবে নর্দমার দিকে ছুড়ে দিল। পেটের খিদে এই মুহূর্তে ভালোই জানান দিচ্ছে। সরকার থেকে কবিদের যদি খাদ্য পাঠ দিত তাহলে চমৎকার হতো।
সেই পাশ যে কোনো রেস্টুরেন্টে দেখালেই রেস্টুরেন্টের মালিক একগাল হেসে বলবে, স্যার বসুন, কি খাবেন বলুন। কি আছে আপনার এখানে? অনেক কিছুই আছে, আপনার কি খেতে ইচ্ছে বলুন দেখি। ডুবা তেলে গোটা দশেক লুচি ভাজুন, ভুনা গরুর গোশত দিন, 1 প্লেট কলিজি আর 1 প্লেট মুরগির মাংস, সিরকায় ভিজিয়ে বড় বড় পেঁয়াজ দিন। ইন্ডিয়ান মিষ্টি পেঁয়াজ না, বাংলাদেশি পেঁয়াজ। ঝাঁজ আছে এরকম পেঁয়াজ। ভুটানের কাঁচামরিচের আচার আছে? থাকার কথা না, ওই আচার আনিয়ে দিন। নাশতার পরপর 3 কাপ চা খাবো, রেডি রাখবেন। চায়ের সঙ্গে থর্মেন সিগারেট। দেখবেন যেন ড্যাম্প না হয়। নাশতার সঙ্গে সিগারেট ড্যাম্প হলে নাশতাটাই মাটি। স্যার আরাম করে বসুন, 5 মিনিটের মধ্যে সব এসে যাচ্ছে। এই ফাঁকে একটু তেহেরিকে চেখে দেখবেন, এইমাত্র হাঁড়ি নেমেছে। আপনাকে দিয়ে বিসমিল্লা করি। দিন, খেয়ে দেখি আপনাদের তেহারি। সঙ্গে ঝাল কাঁচামরিচ দেবেন। কাঁচামরিচ মিষ্টি হলে খবরদার, তেহারি খাবো না। সারা পথ খাওয়া দাওয়ার কথা চিন্তা করতে করতে আতাহার সাজ্জাদদের বাড়িতে উপস্থিত হলো। গতকালের ভাঙা গাছ এখনও বাড়ির ওপর পড়ে আছে, তবে গাছ থেকে ঝরে পড়া ডাল, লতাপাতা, ভাঙা জানলার কাঁচের টুকরো পরিষ্কার করা হয়েছে। একটা গাছ বাড়িতে ভেঙে পড়ে আছে, এই দৃশ্য এখন দেখতে ভালো লাগছে। এই বাড়িতে কোনো ছেলেপুলে থাকলে গাছ বেয়ে ছাদে উঠে মজা করতে পারত। তার নিজেরই গাছ বেয়ে ছাদে উঠতে ইচ্ছে করছে। বাড়ির দারোয়ানের কাছ থেকে জানা গেল সাজ্জাদ আছে। সুসংবাদ, বলাই বাহুল্য। যাবতীয় সুসংবাদের সঙ্গে সামান্য হলেও দুঃসংবাদ মিশে থাকে। জানা গেল হোসেন সাহেব মাছের ঘরে বসে আছেন। দোতলায় সাজ্জাদের ঘরে যেতে হলে মাছের ঘর দিয়ে যেতে হবে। হোসেন সাহেবকে ডিঙে সাজ্জাদের কাছে যাওয়া সম্ভব হবে না। সে কি ফিরে যাবে? ফিরে যাবেই বা কোথায়? খিদে প্রাণ যাচ্ছে। বাড়ির উপর হেলে পড়ে থাকা আম গাছটা সেদ্ধ করে দিলে খেয়ে ফেলতে পারে এমন অবস্থা। নিতু বারান্দায় ফুলের টবে পানি দিতে এসে আতারকে দেখল। তার চোখে আগ্রহ বা অনাগ্রহ কিছুই দেখা গেল না। আতার বলল, কটা বাজে রে নিতু? নিতু সঙ্গে সঙ্গে বলল, 9টা 40। ঘড়ি দেখল না বা দ্বিধা করল না। মনে হচ্ছে কম্পিউটারের মতো তার নিজের ভেতর ঘড়ি ফিট করা আছে। তোদের নাস্তা করা হয়ে গেছে? আপনি আবারও নাস্তা না করে এসেছেন? হুম। লজ্জা শরম বিসর্জন দিয়েছি বলতে পারিস। ভাইয়ার ঘরে বসুন, নাস্তা পাঠিয়ে দেব। রোবটের গলায় কথা বলছিস কেন? মানুষের মতো কথা বল। মানুষের মতোই কথা বলার চেষ্টা করছি। আপনার কাছে হয়তোবা রোবটের মতো শোনাচ্ছে। আমার উপর কোনো কারণে কি রেগে আছিস? রাগ, অভিমান এইসব উচ্চ শ্রেণীর ব্যাপার আমার মধ্যে নেই। আমি আসলেই খানিকটা রোবট। রোবট না, তুই হলি রোবটই। রোবটের স্ত্রীলিঙ্গ রোবটই। আমার সঙ্গে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছেন। দয়া করে ভাইয়ার ঘরে চলে যান। যাব কিভাবে? সিঁড়ির গোড়ায় পাহারাদার। বাবা ঘুমোচ্ছেন, চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে যাবেন। বাবা টের পাবেন না। থ্যাঙ্কস ফর দ্য টিপ। নাস্তা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিস নিতু, খিদে মারা যাচ্ছি। নিতু জবাব দিল না। ঝাঁঝুরি দিয়ে টবে পানি দিতে লাগলো। তার চোখ মুখ কঠিন হয়ে আছে। ওই দিনের ঘটনার পর সে ঠিক করে রেখেছে আধারের সঙ্গে আবার দেখা হলে সে খুব খারাপ ব্যবহার করবে এবং এক ফাঁকে জানিয়ে দেবে প্রেমে পড়ার ব্যাপারে ওই দিন যে কথাটা বলেছিল সেটা আসলে অভিনয়। সে আধারের প্রেমে পড়েছে এটা শোনার পর আধারের মুখের ভাব কেমন হয় এটা দেখাই ছিল তার আসল উদ্দেশ্য। সাজ্জাদ হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে। তার গায়ে পাতলা চাদর, চোখ লাল। সাজ্জাদের গায়ে জ্বর। কিছুক্ষণ আগে থার্মোমিটার দিয়ে জ্বর দেখা হয়েছে, 103। সাজ্জাদের ধারণা থার্মোমিটারে কোনো সমস্যা আছে। এতটা জ্বর তার নিজের কাছে মনে হচ্ছে না। গা খানিকটা ম্যাজম্যাজ করছে, চোখ জ্বালা করছে, এ পর্যন্তই। 103 জ্বর হলে ঘরে আটকা পড়ে থাকতে হবে। ব্যাপারটা ভয়াবহ। আতারকে দেখে সাজ্জাদ বিছানায় আছোয়া হয়ে বসল। আতার বলল, জ্বর নাকি? হুম। মুরগি বসন্ত না তো? মুরগি বসন্ত চারদিকে হচ্ছে। গায়ে কি র্যাশ বের হয়েছে? না তো। বের হবে। শুরুতে হেভি জ্বর আসে, তারপর র্যাশ ট্যাশ বের হয়ে ছেঁড়া বেড়া। ভাইরাসের বেশ কিছু চেঞ্জ হয়েছে। মুরগি বসন্তের মুরগি ভাব নেই, এখন রীতিমতো শক্তিশালী, ঘোড়ার মতোই শক্তিশালী। চিকেন পক্স নামটা পাল্টে হর্স পক্স রাখার পায়তারা হচ্ছে। ভয় দেখাচ্ছিস নাকি? ভয় দেখাবো কেন? যেটা সত্যি সেটা বললাম। তোর জ্বর কি 103? হুম। যা ভেবেছি তাই।
প্রথম 2-3 দিন জ্বর 3-4-এ ওঠানামা করবে। তোর এখানে বেশিক্ষণ বসাও নিরাপদ না। আমি নাস্তা খেয়েই বিদায় হচ্ছি। যাবি কোথায়? গনি ভাইয়ের কাছে একটু যাব, কয়েকটা মিষ্টি কথা ওনাকে বলবো। এই সংখ্যায় তোর কবিতা যাওয়ার কথা ছিল? না, যায়নি। ঝড় বৃষ্টির মধ্যে অ্যান্টাসিড ফিট কিনে দিয়েছি। ছাগলটা বলেছিল ওই সংখ্যা যাবে। পত্রিকা অফিসে যাবি? হুম। পত্রিকা অফিসে যাওয়া ঠিক হবে না, হইচই হবে, লোক জানাজানি হবে। সন্ধ্যার পর চল বাসায় গিয়ে ধরি। তুই যাবি? অবশ্যই যাব। জ্বর গায়ে যাবি? শুয়ে শুয়ে জ্বরকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। গ্রেট গণিকে একটা শিক্ষা দিতে হবে। কিভাবে শিক্ষা দিবি? সাজ্জাদ চোখ মুখ উজ্জ্বল করে বলল, বড় এক বালতি গুয়োর বারান্দায় ঢেলে রেখে আসব। আধার তাকিয়ে রইল। মনে হচ্ছে জ্বর সাজ্জাদের মাথায় উঠে গেছে, আবল তাবল বকছে। সাজ্জাদ অবশ্যই আবল তাবল বকার মানুষ না। সাজ্জাদ আতাহারের দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, 20-25-এর টাটকা গু ফেলতে পারলে আর দেখতে হবে না, জন্মের শিক্ষা হয়ে যাবে। 20-25-এর টাটকা গু তুই পাবি কোথায়? পাওয়া যাবে। ঢাকায় মেথরপট্টি বলে একটা জায়গা আছে। সুইপার মেথররা পরিবার নিয়ে থাকে। ওদের সাথে আমার ভালো খাতির। আমাকে পীরের মতো জানে। ঠিকানা দিয়ে এলে ওরাই ব্যবস্থা করবে। প্রয়োজন বোধে প্রতি 15 দিন অন্তর অন্তর গু চিকিৎসার ব্যবস্থা হবে। যেদিন সুবর্ণ বের হবে সেদিনই 3 বালতি গু। আধার সাজ্জাদের গায়ে হাত রাখল। সে যা ভেবেছিল তাই। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। যা বলছে জ্বরের ঘোরে বলছে। তাকে বরফ পানিতে চুবিয়ে রাখা দরকার। সাজ্জাদ বলল, জ্বর কেমন দেখলি? খুব বেশি? হ্যাঁ, আমারও তাই ধারণা। মাথার বল বেয়ারিং সব লুজ হয়ে গেছে বলে মনে হচ্ছে। মাথা ঘুরছে। সিগারেট ফেলে দে তো, সিগারেটের গন্ধ অসহ্য লাগছে। আধার সিগারেট ফেলে দিল। সাজ্জাদ বলল, তুই নিজেও বিদায় হ, তোকে দেখতেও অসহ্য লাগছে। নিতু আমার জন্য নাস্তা আনতে গেছে। নাস্তা খেয়ে তারপর চলে যাব। এখনও কিছু খাইনি। নিচে গিয়ে নাস্তা ফাস্তা যা খাবার খা। নাস্তার গন্ধে আমি বমি করে দেব। তোর মাথায় মনে হয় পানি ঢালা দরকার। কিছু ঢালার দরকার নেই। আমি চাচ্ছি জ্বরটা ভালো মতো উঠুক। জ্বর তপ্ত মাথায় একটা কবিতা লিখব। ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। নিজে অসুস্থ হলে চারপাশের জগৎটাকেও অসুস্থ মনে হয়। সেই সময় সৃষ্টিও অসুস্থ হওয়ার কথা। অসুস্থ কবিতা কেমন হয় দেখি। আতাহার চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। সাজ্জাদ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়েছে। আতাহার বলল, ডাক্তারের ব্যবস্থা করা দরকার না? কোনো কিছুরই ব্যবস্থা করতে হবে না। ও আচ্ছা, একটা কাজ করতে পারবি? কি কাজ? কণাকে চিড়িয়াখানা দেখিয়ে আনবি। কণাটাকে? খুবই সাদামাটা ধরনের মেয়ে, তবে অসাধারণ। সাদামাটা বলেই অসাধারণ। মেয়েটাকে আমি মোটেই গুরুত্ব দেইনি। কাল রাতে প্রচণ্ড জ্বর এলো। তখনই শুধু মেয়েটার কথা মনে পড়তে লাগলো। এখন জ্বর আসছে, এখন আবার তার কথা মনে পড়ছে। কণা থাকে কোথায়? থাকে কোথায় জানি না, খুঁজে বের করবি। খুঁজে বের করব কিভাবে? ঋতু নামে একটা পেইন্টিংয়ের দোকান আছে, তার পাশে একটা বড় ফার্মেসি। কণার স্বামী সেই ফার্মেসির সেলসম্যান। ঋতু পেইন্টিংয়ের দোকান কোথায়? আমি জানি না কোথায়, খুঁজে বের কর। ইউজ ইউর ব্রেইন। খুঁজে বের করব কিভাবে? আরে, তুই তো গাধার মতো কথা বলছিস। 5 মিনিটে খুঁজে বের করা যায়। কিভাবে? যে কোনো একটা পেইন্টিংয়ের দোকানে যাবি। এক দোকান অন্য দোকানের খোঁজ রাখে। ওদের বললেই ঋতু কোথায় বের হয়ে পড়বে। কণার স্বামীর নাম কি? কণার স্বামীর নাম জানি না। তার সম্পর্কে শুধু এইটুকু জানি, সে চিড়িয়াখানা পছন্দ করে না। তোর নাম বললে চিনবে? না, আমাকে চিনবে না। আমাকে চেনার দরকারও নেই। কণার চিড়িয়াখানা দেখার শখ। ওকে চিড়িয়াখানা দেখিয়ে আনবি। বিকল্প ট্যাক্সি ভাড়া করে নিয়ে যাবি। তোর কাছে ট্যাক্সি ভাড়া আছে? আমার কাছে একটা টাকা আছে। তুই তো দেখি ফকিরেরও অধম হয়ে গেছিস। নিতুর কাছ থেকে 1000 টাকা নিয়ে যা। হাঁ করে তাকিয়ে আছিস কেন? আলজিব দেখা যাচ্ছে। মোটে ইন্টারেস্টিং দৃশ্য না। মুখ বন্ধ করে চলে যা। গেট লস্ট। আতাহার চিন্তিত মুখে নিচে নামল। সাজ্জাদকে নিয়ে চিন্তা। তার চেয়েও বেশি চিন্তা সিঁড়ির গোড়ায় হোসেন সাহেব বসে আছেন। ঘুমোচ্ছিলেন। এতক্ষণে নিশ্চয়ই ঘুম ভেঙেছে। তবে আজ দিনটা ঠান্ডা ঠান্ডা। বুড়ো মানুষ ঠান্ডা দিনে একবার ঘুমিয়ে পড়লে সহজে জাগার কথা না। বিড়ালের মতো নিঃশব্দে নেমে যেতে হবে। প্রয়োজনে হামাগুড়ি দিয়ে পার হতে হবে। কে? আতাহার না? জি চাচা।
এরকম পা টিপে টিপে নামছো কেন? আপনি ঘুমোচ্ছিলেন, পায়ের শব্দে আবার ঘুম ভেঙে যায় কি না? ঘুমোচ্ছিলাম না, ঝিম ধরে পড়েছিলাম। কাল সারা রাত বলতে গেলে অঘুমা কেটেছে। কেন? সাজ্জাদের জন্য অপেক্ষা করতে করতে রাত 11টা বেজে গেল। সে ঘরে ফিরেছে 11টা 10-এ। জ্বর নিয়ে ফিরেছে। এমন জ্বর যে শরীরে ধান রাখলে ধান ফেটে ক্ষয় বের হবে। বাথটাবে পানি দিয়ে বরফ দিয়ে জ্বর কমাতে কমাতে 3টা বেজে গেল। কাল রাতে খুবই চিন্তায় পড়েছিলাম। গ্লোবাল অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে, নানান ধরনের নতুন নতুন ভাইরাসের জন্ম হচ্ছে। নিউ ভাইরাস, নিউ ডিজিজ। পত্রিকায় পড়েছ ফ্ল্যাশ ইটিং ভাইরাসের কথা? জি না। ভয়াবহ ধরনের ভাইরাস, সরাসরি মাংস খেয়ে ফেলে। ভবিষ্যতে আরও কত কি হবে। দাঁড়িয়ে আছো কেন, বসো। আতার মাথা চুলকে বলল, একটা খুব জরুরি কাজ আছে চাচা। জরুরি কাজ তো থাকবেই, পৃথিবীর সব কাজই জরুরি। কার্লাইলের একটা কথা আছে, মোস্ট ট্রিভিয়াল জব ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জব। আতার বসবে কি বসবে না মন স্থির করতে পারছে না। তাকে আরও কিছুক্ষণ এ বাড়িতে থাকতে হবে। নাশতা না খেয়ে সে বেরোতে পারবে না। খিদের চোটে এখন মাথা ঘোরা শুরু হয়েছে। নাশতা তৈরি হলে নিতু তাকে আলাদা ঘরে নিশ্চয়ই ডেকে নিয়ে যাবে। তখন মুক্তি পাওয়া যাবে। আশা করা যায় নাশতা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। 2টা পরোটা ভাজতে 3 ঘন্টা লাগার কথা না। আতাহার। জি চাচা। আউট অফ দ্য ট্র্যাক তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। কণা মেয়েটিকে? কার কথা বলছেন? কণা। কাল রাতে জ্বরের ঘোরে সাজ্জাদ কণা কণা বলে চেঁচাচ্ছিল। তার পছন্দের কেউ থাকলে তুমি আমাকে বলতে পারো। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। এইসব ব্যাপারে আমি খুবই লিবারেল। যুগ পাল্টাচ্ছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও পাল্টাতে হবে। আমাদের সময় আর এখনকার সময় তো এক না। তোমার চাচিকে যখন বিয়ে করি তখন তার বয়স ছিল অনলি 13। বিয়ের আগে আমি তাকে চোখেও দেখিনি। আমার এক মামা শ্বশুর মুন্সি সদরুদ্দিন পাশা, খুলনার নামকরা উকিল, সুফি মানুষ। তিনি আমাকে বললেন, হোসেন, সারা জীবনের জন্যে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, একবার চোখের দেখাও দেখবে না? মেয়ে ফর্সা না কালো, কানা না খোড়া জানার দরকার না? আমাদের ধর্মে বিবাহের আগে কন্যা দেখার বিধান আছে। আমি বললাম, মামা, আপনারা তো দেখেছেন, আমার দেখার কোনো দরকার নেই। বিয়ে হয়ে গেল। তোমার চাচিকে প্রথম দেখলাম বাসর রাতে। সে এক অভিজ্ঞতা। 40 বছর আগের কথা। এখনো মনে হয় এই তো সেদিন। আধা নিতুর জন্য অপেক্ষা করছে। এত দেরি করছে কেন মেয়েটা? কতক্ষণ লাগে 2টা পরোটা বানাতে? আতাহার। জি চাচা। বাসর রাতের ঘটনাটা শোনো, খুবই ইন্টারেস্টিং। বিয়ে হয়েছিল 14ই শ্রাবণ, ইংরেজি 1940 সন, ব্রিটিশ পিরিয়ড। বিয়ের আসরে খুলনার কালেক্টর মিস্টার ক্যালভিন সস্ত্রীক উপস্থিত ছিলেন। ক্যালভিন সাহেবের স্ত্রীর নাম এলেনা, অনিন্দ সুন্দরী। অল্প অল্প বাংলা জানেন, অতি মিশুক স্বভাব। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, নির্ঘাত নিতু। আতাহার স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখনই মুক্তি পাওয়া যাবে। এখন ডাবল আগ্রহের সঙ্গে বৃদ্ধ ছাগলের বিয়ের গল্প শোনা যেতে পারে। যদিও বন্ধুর বাবাকে বৃদ্ধ ছাগল বলা ঠিক হচ্ছে না। মানুষটা খারাপ না, তার গল্পগুলি খারাপ। দুনিয়ার ডালপালা নিয়ে গল্প শুরু করে। গল্প বলা শেখানোর কোনো স্কুল থাকলে এই ছাগলকে সে নিজ খরচে ভর্তি করিয়ে দিত। আথার ভাই, আপনার নাশতা দেয়া হয়েছে, আসুন। হোসেন সাহেব ব্যস্ত হয়ে উঠলেন। যাও যাও, নাশতা খেয়ে আসো, তারপর জমিয়ে আড্ডা দেব। হাটের উপর একটা ধাক্কা চলে যাবার পর ঘরেই বসে থাকি। আমার বাসর রাতের গল্প একটা অসাধারণ গল্প। তুমি ছেলের বয়সী, তোমাকে বলা ঠিক হচ্ছে না, তবু শুনে রাখো। সংস্কৃতে একটা শ্লোক আছে, কি যেন শ্লোক? দ্বাদশ বর্ষে তু পুত্র। মনে পড়ছে না, স্মৃতি বিভ্রাট হচ্ছে। নিতুমা, আমাকে চিনি দুধ ছাড়া 1 কাপ চা। আতার খুব আশা করেছিল নাশতায় পরোটা গোশত থাকবে। তার আশা ভঙ্গ হলো। রুটি, মাখন, কলা, একটা সিদ্ধ ডিম। ছোট্ট গ্লাসে হলুদ রঙের কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে কমলার রস। ইংলিশ ব্রেকফাস্ট। মিস রোবটি মুখ কালো করে নাশতার টেবিলে দাঁড়িয়ে আছে।
তার মুখ অন্য দিনের চেয়েও গম্ভীর। আজহার বলল, নিতু, সাজ্জাদের শরীর টরীর কাঁপিয়ে জ্বর আসছে, ওকে বরফের মধ্যে চুবাতে হবে। নিতু জবাব দিল না। মনে হচ্ছে এই সংবাদ সে জানে। আর শোন, আমাকে 1,000 টাকা দিতে হবে। ভাবিস না যে আমার নিজের জন্য দরকার। আর যাই করি, বন্ধুর কাছ থেকে টাকা ধার করি না। সাজ্জাদের জন্যই টাকা দরকার। আমার কথা বিশ্বাস না হলে সাজ্জাদের কাছ থেকে ভেরিফাই করতে পারিস। নিতু বলল, আপনাকে এত কথা বলতে হবে না, নাস্তা খান, আমি টাকা এনে দিচ্ছি। টাকাটা কী জন্যে দরকার শুনতে চাস না? আপনার বলার ইচ্ছা হলে বলতে পারেন, আমি আগ বাড়িয়ে শুনতে চাই না। কণা নামের একটা মেয়েকে নিয়ে গিয়ে চিড়িয়াখানার বাদর দেখিয়ে আনতে হবে। কণাটাকে? জানি না কে, চাঁদের কণা হবে। আপনি সত্যি জানেন না কে? না। জ্বরের ঘরে কাল রাতে ভাইয়া কণা কণা বলে চেঁচাচ্ছিল। আমার ধারণা খুব খারাপ ধরনের কোনো মেয়ে, ভয়ঙ্কর খারাপ। ভাইয়া আজে বাজে জায়গায় যায়, আপনিও হয়তো যান। ওই মেয়ে সেই সব জায়গার। হতে পারে। কবি চণ্ডীদাস বলেছেন, যেথা যার মজে মন, কিবা হাড়ি কিবা ডোম। নিতু ভুরু টুরু কুচকে বলল, এই জাতীয় একটা মেয়ের সঙ্গে ভাইয়ার পরিচয়ে আপনি মনে হয় খুব খুশি। আমার খুশি অখুশি কোনো ব্যাপার না, সাজ্জাদ খুশি হলেই আমি খুশি। তাছাড়া তুই যা ভাবছিস তা না। কণা মেয়েটা খুবই ভদ্র একটা মেয়ে, কারোর বিবাহিতা লক্ষ্মী টাইপ স্ত্রী, যার সংসার আছে, পুত্রকন্যা আছে। আতার ভাই, প্লিজ, আপনার বকবকানি শুনতে আর ইচ্ছা করছে না। বাবার সঙ্গে থেকে থেকে আপনারও বিশ্রী কথা বলা রোগ হয়েছে। আতাহার চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, টাকাটা নিয়ে আয়, আমি ব্যাকডোর দিয়ে খালাস হয়ে যাই। এখন কি আপনি কণার কাছে যাবেন? না, এখন আমি যাব দি গ্রেট গনি ভাইয়ের কাছে, ব্লাফার অব দ্য সেঞ্চুরি, সুবর্ণ পত্রিকার মালিক। কবিতা ছাপবে বলে কথা দিয়ে ছাপেনি। ভালো হয়নি বলে ছাপেনি। কি বলিস ভালো হয়নি? পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, শুনবি? আমার মুখস্থ আছে। মাফ করুন, কবিতা শুনবো না, টাকা এনে দিচ্ছি, বিদায় হন। নিতু খামে ভরে 3টা 500 টাকার নোট নিয়ে এলো। একটা বাড়তি নোট কেন আনলো সে জানে না। সে কি আতার ভাইকে উপহার দিচ্ছে? গোপন উপহার? আতার ভাই খাম খুলে 3টা নোট দেখে ভাববেন ভুলে চলে এসেছে। তারপর নিতু সেই ভুলের জন্য তিনি আনন্দিত হবেন। নিতু জানে তার খুব টাকার দরকার। বেচারার 2টা পাঞ্জাবি, একটা শার্ট। গত 1 বছরে সেই 3টা কাপড়ই আতার ভাইকে ঘুরে ফিরে পড়তে দেখছে। তার মধ্যে একটা পাঞ্জাবির অবস্থা ভালো না, রংটং জ্বলে বিশ্রী হয়ে গেছে। তার বোধহয় সেটাই পছন্দ, আজও সেটাই পরে আছেন। গত ঈদের পর নিতুর ধারণা হয়েছিল আতার ভাই নিশ্চয়ই নতুন কোনো শার্ট বা পাঞ্জাবি পরে আসবেন। রোজার ঈদে সবাই নতুন কাপড় পরে, কিন্তু আতার ভাই ঈদের দেখা করতে এলেন সেই কুৎসিত পাঞ্জাবিটা পরে। নিতু সেদিন যে শাড়িটা পরেছিল তার দাম 9,000 টাকা। শাড়িটা খুবই সুন্দর, হালকা সবুজের উপর সোনালি কাজ। সবুজ এবং সোনালি রং একসঙ্গে যায় না, কিন্তু শাড়িটাতে সোনালি কাজ সুন্দর ফুটেছিল। শাড়ি যত সুন্দরী হোক, নিতুর গায়ে মানায়নি। কোনো ভালো কাপড়ই তার গায়ে মানায় না। আয়নায় নিজেকে দেখেই সে বুঝেছে তাকে দেখাচ্ছে গেছো পেতনির মতো। লম্বা কোনো বাঁশ গাছের মাথায় পা ঝুলিয়ে বসে থাকলেই তাকে মানাবে, অন্য কোথাও মানাবে না। ঈদের শাড়ি খুলে ফেলা যায় না বলে সে খোলেনি। আধার ভাইয়ের সামনে এই শাড়ি পরে বের হবার সময় সে লজ্জায় প্রায় মরে যাচ্ছিল। আধার ভাই তাকে দেখে বিদ্রুপ মাখা কোনো কঠিন কথা অবশ্যই বলবেন। হো হো করে হাসতে হাসতে বলবেন, এই শাড়ি পরে তোকে তো পেতনিদের রানীর মতো লাগছে রে। মজার ব্যাপার হচ্ছে, আতার ভাই সেদিন তাকে দেখে মুগ্ধ গলায় বলেছিলেন, তোকে তো সম্রাজ্ঞীর মতো লাগছে রে নিতু। প্রথমে নিতু ভেবেছিল ঠাট্টা। যখন টের পেল ঠাট্টা না, তখন আনন্দে তার চোখে পানি এসে যাবার মতো হওয়ায় সে দ্রুত সরে গেল। ঈদের দিনে সেই শাড়ি সে আর পরেনি, যত্ন করে তুলে রেখেছে। শুধু শাড়িটা না, সেদিন যা যা পরেছিল সবই তুলে রেখেছে। চুল বেঁধেছিল সাদা ফিতায়, সেই ফিতা, স্ট্রাইপ দেয়া জুতা সব তোলা আছে। কোনো এক বিশেষ উপলক্ষে সে আবার পরবে, কে জানে, হয়তো আধার ভাইয়ের বিয়ের দিনই পরবে। নিতু গম্ভীর মুখে আধারকে খাম এনে দিল। তার মেজাজ খারাপ হয়ে গেল যখন সে দেখল আধার ভাই খাম পকেটে না ঢুকিয়ে টাকা বের করে গুনতে বসেছে। আধার বিরক্ত গলায় বলল, নিতু, তোর টাকা বেশি হয়ে গেছে, 500 টাকা বেশি দিয়েছিস। দিয়েছি যখন রেখে দিন। রেখে দেব মানে? ধর নে।
নিতু নোটটা হাতে নিল। আতার বলল, এখন দয়া করে পেছনের দরজা দিয়ে আমাকে বের করে দে, চাচার সামনে পড়তে যাচ্ছি না। নিতু বলল, আরেক কাপ চা খেয়ে যাবেন? না, দি গ্রেট ঘনিকে ধরতে হবে, দেরি করলে অফিসে পাবো না। গনি সাহেবের অফিসটা কোথায়? সেগুন বাগিচায়। আমি ওইদিকেই যাব, বড় পুপুর বাসায়। চলুন আপনাকে নামিয়ে দিই। বাসায় রোগী ফেলে তুই পুপুর বাসায় যাবি কি জন্যে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো সেবা কর। ভাইয়া কারো সেবা নেবে না, এখন জ্বর মাথায় নিয়ে দরজা বন্ধ করে কবিতা লিখছে, কাজে আমার থাকা না থাকা সমান। গাড়িতে উঠেই নিতু বলল, ওই দিন আপনার মুখের ভঙ্গি দেখে খুব মজা পেয়েছি আতার ভাই। কোন দিন? ওই যে যেদিন আপনি জিজ্ঞেস করলেন তুই কি আমার প্রেমে পড়েছিস, আর আমি বললাম হুঁ। এইসব কথাবার্তা ড্রাইভারের সামনে বলাটা কি ঠিক হচ্ছে? নিতু কাঁধ ঝাঁকিয়ে বলল, কোনো অসুবিধা নেই। শুনুন আতার ভাই, ওই দিন প্রথম আমি টের পেলাম যে আসলে আমি খুব বড় মাপের অভিনেত্রী। প্রতিটি মেয়েই খুব বড় মাপের অভিনেত্রী, জন্মসূত্রেই তারা অড্রে হ্যাপবার্ন। আমার অভিনয় ক্ষমতা তাদের চেয়েও ভালো, কারণ ওই দিন আপনার সঙ্গে আমি চমৎকার অভিনয় করলাম, চোখে পানি পর্যন্ত নিয়ে এলাম। আপনি বুঝতেও পারলেন না, ভাবলেন সত্যি, চোখ মুখ কীরকম হয়ে গেল। হি হি হি। অভিনয় ছিল নাকি? অভিনয় তো বটেই, আমি শুধু শুধু আপনার প্রেমে পড়তে যাব কেন? প্রেমে তো মেয়েরা শুধু শুধুই পড়ে, আমি পড়ি না। যাই হোক, ওই দিন আপনার সঙ্গে অভিনয় করাটা ঠিক হয়নি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা বেশ, ক্ষমা করলাম। আপনার কি মন খারাপ লাগছে আথার ভাই? মন খারাপ লাগবে কেন? নিতু তার ব্যাগ থেকে রুমাল বের করে ঠোঁট মুছতে মুছতে বলল, একটা ছেলে যখন শুনে কোনো মেয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখন সেই ছেলে প্রচণ্ড মানসিক তৃপ্তি লাভ করে। মেয়েটা কালো কুৎসিত হলেও কিছু যায় আসে না। মেয়েটা দেখতে কেমন সেটা তখন ছেলেটার মনে থাকে না, তার মনে থাকে শুধু প্রেমের ব্যাপারটা। প্রেমের তো কোনো বর্ণ নেই, কালো মেয়ের প্রেম যেমন, রূপবতী মেয়ের প্রেমও একই রকম। তুই তো দেখি প্রেম বিশারদ হয়ে গেছিস রে নিতু, বকবকানি বন্ধ কর। নিতু চুপ করে গেল এবং একটু হকচকিয়ে গেল। আধার বলল, তোর অভিনয় ভালো হয়েছে, আমি বুঝতেই পারিনি অভিনয়। বাসায় ফিরে সেই রাতে তোকে স্বপ্ন দেখে ফেললাম। কী স্বপ্ন দেখলেন? তুই কি পাগল হয়েছিস? কী স্বপ্ন দেখলাম আমি তোকে বলবো নাকি? পরে তুই এই নিয়ে হাসাহাসি করবি। আথার ভাই, আমি কোনোদিন হাসাহাসি করব না। অবশ্যই হাসাহাসি করবি, প্রেমের অভিনয় দেখিয়ে তুই আমার আক্কেল গরম করে দিয়েছিস। তোর কাছে স্বপ্ন বলে ধরা খাবো নাকি? আমাকে এই রাস্তার মোড়ে নামিয়ে দে। রাস্তার মোড়ে নামাবো কেন? গনি সাহেবের অফিসের সামনেই নামিয়ে দিই। ওখানে গেলে ট্রাফিক জ্যামে আটকা পড়বি, আমাকে নামিয়ে দে। নিতু ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। সে মূর্তির মতো বসে আছে, তার ইচ্ছা করছে চিৎকার করে কাঁদে। কেন সে বলল অভিনয়? এটা বলে তার লাভটা কি হলো? আধার নেমে গেছে, নিতু তাকিয়ে আছে, কিছুতেই সে তার চোখ ফিরিয়ে নিতে পারছে না। সে কি গাড়ির দরজা খুলে নেমে পড়বে? ছুটে গিয়ে আধার ভাইকে বলবে, আধার ভাই, গাড়িতে যা করেছি সেটা অভিনয়, আমি আর কোনোদিন আপনার সঙ্গে অভিনয় করব না, কোনোদিন না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস কবি এর চতুর্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের জন্য আমাদের নতুন আয়োজন গল্পতরু হরর। যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন আপনারা অবশ্যই গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনে উঠে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।